এই পৃথিবীর প্রত্যেকটা সফল মানুষের কাছে গিয়ে যদি তুমি জিজ্ঞেস করো এই পৃথিবীর সব থেকে বোকা মানুষ কারা, তখন দেখবে তারা প্রত্যেকেই একটাই উত্তর দেবে, যারা সময়ের মূল্য বোঝে না, যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে না, যারা সময়ের মূল্য বোঝে না, সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। তাদের বাবার বা তাদের কাছে যত টাকাই থাক না কেন, তারা সেই টাকাকে ধরে রাখতে পারবে না। একদিন তারা দেউলিয়া হয়ে যাবে। এক গ্রামে এক বাবা আর ছেলে বাস করতো। বাবা ছিল ব্যবসায়ী। সে ব্যবসায়ী হওয়ার কারণে তার কাছে সময়ের মূল্য ছিল অনেক, আর ছেলের কাছে সময়ের কোনো মূল্যই ছিল না। হেলায় খেলায় কাটিয়ে দিত, বাবার কাছ থেকে টাকা নিত, আর বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় মেতে থাকতো। লেখাপড়া বা কাজ কোনোটাই সে ভালো মতো করতো না। বাবা অনেক বোঝানোর পরেও তাকে কিছুতেই বুঝাতে পারছিল না। সে বলতো, আমার বাবার এত টাকা থাকতে আমি কেন কাজ করব, আমি কেন লেখাপড়া করব? আমার বাবার যত টাকা আছে তা যদি আমি সারা জীবন বসেও খাই তাহলেও ফুরাবে না। বাবা ছেলেকে নিয়ে সবসময় টেনশন করতো, কারণ তার যতই টাকা থাকুক না কেন, সে যদি এই টাকাগুলো ধরে না রাখতে পারে তাহলে সে একটা সময় দেউলিয়া হয়ে যাবে, রাস্তার ফকির হয়ে যাবে। টাকা সেই ধরে রাখতে পারে যে টাকা রোজগার করতে পারে, যে টাকা রোজগার করতে পারে না সে কখনো ধরেও রাখতে পারে না। অনেক চেষ্টা করেও বাবা তার ছেলেকে বোঝাতে পারলো না। তারপর সে মনে মনে ভাবলো তাকে একটি বাস্তব উদাহরণ দিয়ে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে। তারপর বাবা সিদ্ধান্ত নিল যে একদিন তিনি ঘুরতে যাবে ছেলেকে নিয়ে। ছেলেকে বললেন, আর গাড়ি করে তারা ঘুরতে বের হলেন একটা পার্কের উদ্দেশ্যে। সেই পার্কের সামনে যেতেই দেখলেন তিনজন ফকির ভিক্ষে করতেছে। তারপর সেই তিনজন ফকিরের সামনে গিয়ে তিনজন ফকিরকে 1,00,000 করে টাকা দিয়ে দিলেন। 1,00,000 করে টাকা পেয়ে ফকিররা খুশিতে আত্মহারা হয়ে গেল। এদিকে ছেলের ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ছেলে মনে মনে ভাবতেছে, আমি টাকা চাইলে আমাকে 10,000 টাকাই দেয় না, অথচ এখানে লক্ষ লক্ষ টাকা দান করছে, কিছুই হচ্ছে না তার, আর আমার বেলায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বাবা তখন ছেলের মুখের দিকে তাকিয়ে বুঝলো ছেলে মনে মনে কি ভাবতেছে। তারপর ছেলেকে নিয়ে পার্কের ভিতরে গেল, আর পার্কে ঘোরাঘুরি করে তারা বাড়িতে চলে গেল। এভাবে 1 বছর কেটে গেল। 1 বছর পর আবার ছেলেকে বললেন, চলো আবার আমরা পার্কে ঘুরতে যাব। তারপর সেই পার্কের উদ্দেশ্যে দুইজন বের হলো। সেই পার্কের সামনে এসে দেখলো এবার একজন ফকির বিক্রি করতেছে, আর বাকি দুজনকে আর দেখা যাচ্ছে না। তারপর সে একজনের সামনে গিয়ে বলল, গত 1 বছর আগে আমি তোমাকে 1,00,000 টাকা দিয়েছিলাম, মনে আছে? লোকটা তখন বলল, হ্যাঁ আমার মনে আছে, আপনি আমাকে 1,00,000 টাকা দিয়েছেন। তখন লোকটা বলল, আমি তোমাকে 1,00,000 টাকা দেওয়ার পরেও তুমি আজও কেন ভিক্ষা করতেছো? লোকটা তখন বলল, আমি ভুল করেছি, আর ভুলের কারণে আজও আমাকে ভিক্ষা করতে হচ্ছে। আপনি যখন আমাকে 1,00,000 টাকা দিয়েছিলেন তখন আমি এতটাই খুশি হয়েছিলাম যে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি। তারপর আমি ভাবলাম এই টাকা আমার কখনোই শেষ হবে না। তারপর থেকে আমি আর কখনোই ভিক্ষা করিনি। আমি প্রত্যেকদিন ভালো মন্দ খেতাম, প্রত্যেকদিন সেখান থেকে টাকা বের করতাম আর খরচ করতাম। আমি সবসময় এটাই ভাবতাম যে আমার কাছে 1,00,000 টাকা আছে, তবে সেখান থেকে বের করতে যে টাকা কমে যাচ্ছে সেটা আমি কখনোই ভাবিনি। 2 মাস পর যখন আমি হাত দিলাম তখন আমি অবাক হয়ে গেলাম, দেখলাম আমার পুটলিতে আর একটা টাকাও নেই। তখন আমি ভেঙে বললাম, তখন আমি বুঝতে পারলাম আসলে সেখান থেকে আস্তে আস্তে আমার টাকা ফুরিয়ে গেছে। তবে এতদিন আমি ভাবতাম আমার 1,00,000 টাকার 1,00,000 টাকাই আছে। তারপর আর কি করার, আমার আর কিছু করার ছিল না। তারপর আমি আবার ভিক্ষা করতে লাগলাম। আমি সময়ের গুরুত্ব বুঝিনি বলে আজ আমাকে 1,00,000 টাকার মালিক হওয়ার পরেও আবার ভিক্ষা করতে হচ্ছে। তখন ব্যবসায়ী তাকে বলল, তোমার সাথে আরো 2জন লোক ছিল, ওরা এখন কোথায়? ওদেরকে তো দেখতে পাচ্ছি না। তখন সে বলল, এখান থেকে একটু দূরে যাওয়ার পর একটা আইসক্রিমের ফ্যাক্টরি দেখতে পারবেন। সেই 2জনের মধ্যে একজন হলো সেই আইসক্রিম ফ্যাক্টরির মালিক, আর বাকি জনের খবর সেই আইসক্রিম ফ্যাক্টরিওয়ালার কাছ থেকেই জেনে নিয়েন। তারপর পিতা তার পুত্রকে নিয়ে সেই আইসক্রিম মিলের উদ্দেশ্যে চলে গেলেন। সেখানে যাওয়ার পর সেই আইসক্রিম ফ্যাক্টরিওয়ালা তাকে অনেক রকম আইসক্রিম খাওয়ার অফার করলো, আর বলল, আপনি সেদিন আমাকে টাকা দিয়েছেন বলে আজ আমি এত কিছু হতে পেরেছি। আপনি যদি সেদিন আমাকে টাকা না দিতেন তাহলে হয়তো আজও আমাকে ভিক্ষা করতে হতো ওই পার্কের সামনে। ব্যবসায়ী তখন বলল, আমি তোমাকে মাত্র 1,00,000 টাকা দিয়েছিলাম, সেই 1,00,000 টাকা থেকে তুমি এত বড় বিজনেস কি করে দাঁড় করালে? আইসক্রিম ফ্যাক্টরির মালিক তখন বলেন, আপনি আমাকে যে টাকাটা দিয়েছিলেন সেটা আমি টাকা হিসেবে নয়, সেটা আমি একটা সুযোগ হিসেবে নিয়েছিলাম। আপনি আমাকে যে টাকা দিয়েছিলেন সেটা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করি, আর সেই ব্যবসা থেকে আজ আমি অনেক বড় হয়েছি, সমাজে প্রতিষ্ঠিত হয়েছি। আজ কারো কাছে আর আমার হাত পাততে হয় না। স্ত্রী সন্তান নিয়ে আমি অনেক সুখে আছি, শান্তিতে আছি। ব্যবসায়ী তখন তাকে বলল, তোমাদের মধ্যে যে লম্বা করে একটা লোক ছিল সে এখন কোথায়? তাকে তো দেখতে পারলাম না। আইসক্রিম ফ্যাক্টরির মালিক তখন বলেন, আপনি যেদিন আমাদেরকে 1,00,000 করে টাকা দিয়েছিলেন সেদিন আমরা অনেক খুশি হয়েছিলাম। আমরা 2জন যে যার বাড়ি চলে যাই, তবে সে আর তার বাড়ি যায়নি। সে চলে গিয়েছিল একটা জুয়ার আসরে, আর সেখানে গিয়ে কিছুক্ষণের মধ্যে 1,00,000 টাকা হেরে যায়। 1,00,000 টাকা হেরে যাওয়ার পর তার মাথা খারাপ হয়ে যায়। তারপর বাড়িতে গিয়ে স্ত্রীকে শুধু মারধর করে, আর মারধর করার কারণে স্ত্রী সেখানেই মারা যায়। তারপর তাকে পুলিশ নিয়ে যায়, আর তার মৃত্যুদণ্ড হয় স্ত্রীকে হত্যা করার কারণে। তারপর ব্যবসায়ী তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে আসে, আর গাড়িতে বসে বসে বলেন, দেখো বাবা, টাকা ইনকাম করার থেকে টাকা ধরে রাখাটা সব থেকে কঠিন। সবাই টাকা ধরে রাখতে পারে না। যে সময়ের মূল্য দিতে পারে না সে কখনোই টাকা পয়সা ধরে রাখতে পারে না। তোমার বাবা যতই টাকা থাকুক না কেন, তুমি যে এই টাকাগুলো ধরে রাখতে পারবে, তুমি যে সঠিক পথে চলতে পারবে, এটার কোনো গ্যারান্টি নেই। দেখো, আমি 3জন লোককে সমান টাকা দিয়েছিলাম। প্রথম জন সেই টাকাটা পেয়ে ভুক বিলাসিতায় মেতে উঠেছিল, সময়ের কোনো মূল্য দেয়নি। সময়ের মূল্য না দেওয়ার কারণে কিছুদিনের মধ্যেই তাকে আবার তার আগের জায়গায় চলে যেতে হয়েছে। সে তার ভোগ বিলাসিতা ধরে রাখতে পারেনি। আর দ্বিতীয় জন তার সময়ের মূল্য দিয়েছিল, টাকাকে সঠিক কাজে ব্যবহার করেছিল, যার কারণে আজ সে একজন সমাজের সম্মানিত ব্যক্তি, সুখে শান্তিতে জীবনযাপন করছে, দিন দিন আরো বড়ই হচ্ছে। আর তৃতীয় জন সেই টাকাটা পেয়ে সেই টাকার ওজন সহ্য করতে পারেনি, পথভ্রষ্ট হয়ে গেছে, তাই তার জীবনটাই শেষ হয়ে গেছে। দেখো, তোমার কাছে যত টাকাই থাকুক না কেন, তুমি যদি সময়ের মূল্য না দাও আর সেই টাকাগুলো সঠিক কাজে ব্যবহার না করতে পারো, তাহলে কিভাবে সেই টাকা তোমার কাছ থেকে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। দেখো, আমি একজন কৃষকের সন্তান ছিলাম। কৃষকের সন্তান থেকে আজ আমার যোগ্য
যোগ্যতার কারণে এই পর্যন্ত এসেছি, আর তুমি যদি যোগ্যতা অর্জন করতে পারো তাহলে তুমি আমার থেকে উপরে যেতে পারবে, আর যদি তা না হয়